আসসালামু আলাইকুম। শুরু করছি নতুন আরও একটি উপন্যাস। উপন্যাসটির নাম শেষ অধ্যায়ে তুমি। লেখিকা রিতিকা জিম। গল্প পাঠে আমি জাহিদ হাসান। পর্ব ১। বিশেষ দ্রষ্টব্য। এই গল্পটি নেওয়া হয়েছে আমার এক সাবস্ক্রাইবারের কাছ থেকে। সো এই গল্পটা আপনারা কোথাও নাও পেতে পারেন। চাইলে ফেসবুকের লিংক আমি দিয়ে দিতে পারি, চাইলে সমস্যা নেই। তো চলুন শুরু করা যাক উপন্যাসটি। এই এলাকার সবচেয়ে উঁচু বাড়িটাই শেখ বাড়ি। শেখ বাড়ির বড় কর্তা একজন প্রখ্যাত ব্যবসায়ী, আর বাড়ির ছোট কর্তা রাসেল শেখ, তিনি আওয়ামী লীগের নেতা। শেখ বাড়ির শেখ বাড়ির ছেলে থেকে মেয়ে কারোর সঙ্গেই তর্কে পেরে ওঠা কঠিন। ছেলেরা যেমন সাহসী, মেয়েরাও তেমনই। কেউ কারো থেকে কম যায় না। বিশেষ করে রাসেল শেখ, তাকে আজ পর্যন্ত কথার লড়াইয়ে বড় বড় জ্ঞানী ব্যক্তিরাও হারতে পারেননি। অথচ সেই তিনিই আজ নিজের বড় মেয়ের ভয়ে আড়ালে দাঁড়িয়ে থরথর করে কাঁপছেন। ঝুম বৃষ্টির রাত, বিদ্যুৎ নেই সারা এলাকায়। শেখ বাড়ির দোতলার ঘরে মোমবাতির শিখাটা বাতাসের ধাক্কায় থরথর করে কাঁপছে। রিধিকা দেখতে শ্যামবর্ণের, কিন্তু চোখ দুটো অদ্ভুত সুন্দর। গভীর চোখজোড়ার উপর ঘন ও বড় বড় পাপড়িগুলোর দিকে তাকালে মনে হয় যেন আলাদাভাবে আগলানো পাপড়িগুলো লাগানো হয়েছে, যার দিকে একবার তাকালে চোখ ফেরানো যায় না। ২১ বছরের তরুণী, যাকে দেখলে মনে হবে সে কোনোদিন একটা পিঁপড়াও কষ্ট দিতে পারবে না। অথচ সেই রিদিকাই এখন রক্তে ভেজা হাত দুটো নিয়ে দাঁড়িয়ে আছে নিথরভাবে। মেঝেতে রক্ত ভেসে যাচ্ছে। একজন সে রিদিকার বড় চাচা, শহীদ শেখ, বয়স ৫৪, এলাকার মধ্যে প্রভাবশালী ব্যক্তি। হঠাৎ বিকট চিৎকারের শব্দ হলো। সেই চিৎকার শুনে বাড়ির সবাই এক এক করে ছুটে এলো ঘরে। দৃশ্যটা দেখেই রিদিকার বড় ফুপু শিরন শেখ আতঙ্কে চিৎকার করে উঠলেন। চারপাশে বাতাসে ভারী হয়ে উঠল কান্নাকাটি আর গ্যাজামেজা। তড়িঘড়ি করে রক্তাক্ত শরীরটা জড়িয়ে ধরে হাসপাতালে নিয়ে যাবার জন্য ছুটাছুটি শুরু হলো বাড়ির সবাই। এই সব হইচই আর রক্তারক্তির আড়ালে, দরজার আড়ালে লুকিয়ে থরথর করে কাঁপছেন মাঝবয়সী এক লোক, রিদিকার বাবা রাসেল শেখ। নিজের মেয়ের সামনে আসার সাহসটুকুও হচ্ছিল না তার। ভয়ে কুঁকড়ে গেছেন তিনি। তিনি খুব ভালো করেই জানেন রিদিকা যদি এখন তাকে দেখে ফেলে, তবে ওই ধারালো ছুরি এবার তার বুকের ওপর নেমে আসবে। চারপাশের এই নরম গুলজার কাণ্ডের মাঝেও রিদিকা নিশ্চুপ হয়ে আসছে। চোখ মুখে রক্তের ছিপ লেগে জ্যান্ত এক নরপিশাচের মনে হচ্ছে তাকে। চোখের আড়ালের কোণে এক অদ্ভুত অপরাধের যেন ভয়াবহতা, তার জন্য খুবই স্বাভাবিক একটা ব্যাপার। দরজার বাইরে ঝোলানো নেমপ্লেটটায় স্পষ্ট অক্ষরে লেখা, ডাক্তার কে এম শাহেদ, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট ও জটিল মনোরোগ বিশেষজ্ঞ। এই হাসপাতাল আর এই ৪ মেম্বারটা সাধারণ কোনো শরীরের অসুস্থতায় জায়গা নয়। এখানে আসে সেসব মানুষ যাদের মন বা মস্তিষ্ক বাস্তব আর কাল্পনিক সীমান্ত হারিয়ে ফেলেছে। বিশেষ করে যারা অতিরিক্ত মানসিক আঘাতে নিজের তৈরি এক কল্পনার জগতে বাস করে। মেজাজ চরম উগ্র হয়ে যায়, আর ক্রোবের বেশে প্রিয় ও অপ্রিয় মানুষকে আঘাত কিংবা মেরে ফেলার মতো ভয়াবহ চিন্তার আবচ্ছন্ন হয়ে পড়ে। ডাক্তার শাহিদ মূলত এক বিশেষ ধরনের জটিল ও বিশেষজ্ঞ মানসিক রোগীদের চিকিৎসা করে থাকেন। ডক্টর শাহিদের কেবিনে থেকে একজন মধ্যবয়সী লোক বেরিয়ে এসে দরজার বাইরে নেমপ্লেটের দিকে তাকিয়ে থাকা ভদ্র মহিলার দিকে তাকিয়ে বললেন, স্যার আপনাদের ভেতরে যেতে বলেছেন। ভদ্রমহিলা পাশে দাঁড়িয়ে থাকা তরুণের হাত চেপে ধরে ডাক্তার শাহিদের কেবিনে ঢুকে পড়লেন। কেবিনে ঢুকার পর বেশ কিছুক্ষণ এক দমবন্ধ নীরবতা ছেয়ে রইল। পরিবেশটা ভারী হয়ে ওঠার পর ভদ্রমহিলা আর নিজেকে সামলাতে না পেরে আকুল কণ্ঠে বলে উঠলেন, ডক্টর, আজকেও ওর চাচাকে ছুরি দিয়ে আঘাত করেছে। ভাইজান এখনো হাসপাতালে ভর্তি। যদি সময় মতো নিয়ে পৌঁছাতে না পারতাম বাড়ির সবাই, তবে যে কি হয়ে যেত। ডক্টর, আজকেও ওর চাচাকে ছুরি দিয়ে আঘাত করেছে। ভাইজান এখনো হাসপাতালে ভর্তি। যদি সময় মতো না নিয়ে যেতে পারতাম বাড়ির সবাই, তবে যে আজ কি হয়ে যেত। আর বাড়িতে বাড়িতে ওর বাবাকে ৪ পরিবারকেই বিষ খাইয়ে মারার চেষ্টা করেছে। সময় মতো হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়েছি বলেই মানুষটা এখনো বেঁচে আছে। আমি এখন কি করব কি নিয়ে। ডাক্তার সাহেব টেবিলের ওপর রাখা ফাইলটা উল্টাতে উল্টাতে এক দীর্ঘশ্বাস ফেললেন। চশমাটা ঠিক করেই তিনি সামনে বসা থাকা ফ্যাকাশে হয়ে যাওয়া মেয়েটির মুখের দিকে তাকালেন।
মেয়েটি এক দৃষ্টিতেই ডাক্তারের দিকে তাকিয়ে আছে, একদম নির্জীব, শান্ত, যেন কোনো জীবন্ত পাথরের মূর্তি। কেমন আছো তুমি? ডাক্তার সাহেব নরম গলায় জিজ্ঞেস করলেন। পাশ থেকে কোনো উত্তর এলো না। ডক্টর সাহেব আবারও শান্ত ও স্পষ্ট গলায় বললেন, রিদিকা কেমন আছো তুমি? ভালো। একদম নিচু গলায়, তুমি তো জানো আমি তোমার চিকিৎসা প্রায় 2 বছর ধরে করছি। এই 2 বছরে আমি তোমার মতো রুগী আর একটাও দেখিনি যে নিজ থেকে সুস্থ হতে চায় না। তোমাকে যেসব ওষুধ দেওয়া হয়েছিল সেগুলো তুমি খাওনি কেন? আমি তো অনেকবার জানতে চেয়েছি ঠিক কী কারণে তোমার মনটা এমন হয়ে গেল। তোমাকে হিপনোটাইজ পর্যন্ত করা হয়েছিল, তাও তো তুমি আমাকে পরিষ্কার করে কিছুই বলনি। মেয়েটি কোনো কথাই বলল না, একদম নিশ্চুপ। তুমি কি আমার কথা বুঝতে পারছো না? পারছি, তাহলে উত্তর দাও। মেয়েটির চোখের দিকে তাকাই, এবার এক অদ্ভুত বরফের মতো ঠান্ডা আলো ফুটে উঠল। সে খুব ধীরকণ্ঠেই বলল, উত্তর দেবার প্রয়োজন মনে করি না। আপনিও এমন কোনো কাজ করবেন না যাতে আমি আপনার কোনো ক্ষতি করে ফেলি। ডাক্তার সাহেব একটুও ঘাবড়ালেন না। তিনি বললেন, আমি ভয় পাই না। তুমি আমার রোগী, আর তোমাকে সুস্থ করে তোলা আমার দায়িত্ব। মেয়েটি সেই কথার আর কোনো গুরুত্ব দিল না। শুধু তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক অতি তীক্ষ্ণ বিষাক্ত হাসি। হতাশ হয়ে সামনে বসা থাকা ভদ্রমহিলা ডাক্তার সাহেবের দিকে কিছু টাকা এগিয়ে দিলেন। ভাই নিন টাকাটা, প্লিজ না করবেন না। ডক্টর সাহেব হাত দিয়ে টাকাটা সরিয়ে দিয়ে বললেন, আপনি তো জানেন ভাবি, আমি ওর চিকিৎসার জন্য টাকা নেব না। বারবার টাকা দিয়ে আমাকে ছোট করবেন না তো। ও তো আমার মেয়ের মতোই, আমি যেভাবেই হোক ওকে সুস্থ করে তুলব। তবে হ্যাঁ, ওর একটু খেয়াল রাখবেন, কোনো বিষয়ে যেন ও কষ্ট বা আঘাত না পায়, তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। ভদ্রমহিলা চোখে জল নিয়ে বললেন, ঠিক আছে ভাই। এই পিচ্ছিরা এখানে দাঁড়িয়ে বারবার হাঁটাহাঁটি করছে কেন? এখন তো সন্ধ্যা হয়ে যাবে, শীতটাও বেশ ভালোই পড়েছে। যাও দুজন বাসায় যাও। মেসের 3 তলায় ব্যালকনি থেকে ভেসে আসা এক গম্ভীর কিন্তু তাচ্ছিল্য ভরা গলার কথাটা শুনে 13 বছরের বয়সী কিশোরীটা অবাক চোখে উপরের দিকে তাকালো, কিন্তু সন্ধ্যার ঘন ঘন আসা আলোর আধিরতায় কারণের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা মানুষটার যুবকটির মুখ স্পষ্ট দেখতে পেল না সে। পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির সঙ্গে সঙ্গে শ্যামবর্ণের শান্ত কিশোরীর হালকা একটু ধাক্কা দিয়েই ফিসফিস করেই বলল, ছেলেটা ঠিকই বলেছে রিদিকা আন্টি, চলো সবাই বাসায় যাই। এটা তো ছেলেদের মেস, এখানে বেশিক্ষণ সময় কাটানো মা কিন্তু দারুণ বকা দিবে। হৃদিকা একটু থমকে দাঁড়িয়ে উপরের দিকে তাকালো, তারপর ধীর গলায় বলল, হ্যাঁ তুই ঠিকই বলেছিস, নানু তোকে বকবে, আর আম্মাও আমাকে ছাড়বে না। চল বাসায় যাই। এবার তো নানু বাড়িতেই উঠেছি, ঘোড়ার অনেক সুবিধা পাবো। ম্যাসের বেলকনি থেকে আবারও সেই গম্ভীর আওয়াজ ভেসে এলো, এই পিচ্ছিরা, কথা কানে যায় না, যাও বাসায় যাও। এবার মিম একটু চেঁচিয়ে উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। হাঁটতে হাঁটতে মিম হৃদিকার দিকে তাকিয়ে হেসে বলল, ঋতিকা আন্টি, তুই সব সময় এত শান্ত থাকিস কি করে? আর সবার সঙ্গে কি সুন্দর মিষ্টি করে কথা বলিস। ঋতিকা তার মায়াবী চোখ দুটো তুলে একটু মিটমিট করে হাসলো, অতি শান্ত গলায় জবাব দিল, আমি চাই না কেউ আমার কথা শুনে আমাকে খারাপ বলুক বা মন খারাপ করুক, তাই তো সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করি। মিম ঋতিকার বাহুতে একটু চিমটি কেটে বলল, তুই না একদম বোকা। আমি বোকা। ঋতিকা হালকা এসে বলল, আচ্ছা এসব ছাড় তো। সামিয়া কেমন আছে? ভাবছি কালকে ওর সঙ্গে দেখা করব। কালকে কেন, আজকেই চল না, ওদের বাসায় সামনেই তো আমরা দাঁড়িয়ে আছি। না, কালকে যাব। মিম এবার একটু কৌতূহল নিয়েই বলল, জানিস রিদিকা, সামিয়া নাকি এই ম্যাচের একটা ছেলের সাথে প্রেম করে। রিদিকা ঠোঁটের কোণে মিষ্টি এক হাসি ফুটিয়েই বলল, তোর জানার আগেই আমি জানি। মিম একটু অভিনয় সুর করেই বলল, জানবেই তো, সামিয়া তো তোর বেস্ট ফ্রেন্ড, আর আমি তো কেউ না। রিদিকা মিমকে জড়িয়ে ধরে বলল, তুই তো আমার কলিজা রে। কথা বলতে বলতে কখন যে নানুবাড়ির গেটের সামনে এসে পড়েছে দুজন কেউই টের পায়নি। চলবে এখানেই শেষ পর্ব 1। আশা করি সবার ভালো লাগবে গল্পটি।